প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। কচুয়া অনলাইন স্কুল কচুয়া বাগেরহাটের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিন্টু কুমার সেন, সহকারী শিক্ষক বিজ্ঞান, গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তোমাদের জন্য আমাদের নিয়মিত আয়োজনের অংশ হিসাবে আজকের আয়োজন সপ্তম শ্রেণীর গণিত, প্রথম অধ্যায় বর্গ বর্গমূল। আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায়। আমরা আজকে শিখবো ভাগ প্রক্রিয়ায় কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম 2, 3, 0, 4 এটাকে মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। আমরা আজকে এই সংখ্যাটাই দেখবো ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করা যায় কিনা। তা ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করার আগে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে, যেহেতু বর্গমূল আমরা জানি একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করে পাওয়া যায়, তাই প্রত্যেকটা জোড়ায় জোড়ায় ভাগ করতে হয় আমাদের বর্গমূল করার জন্য। প্রত্যেকটা সংখ্যা, যে সংখ্যাগুলো থাকে, জোড়ায় জোড়ায় আগে ভাগ করে নিতে হয়। আর এই জোড়া বাঁধতে হবে অবশ্যই ডান পাশ থেকে। তাহলে আমাদের প্রথমত ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার প্রথম কাজ হচ্ছে জোড়া নির্ণয় করা, প্রত্যেকটা সংখ্যার জোড়ায় জোড়ায় অঙ্ক নির্ধারণ করা। আমরা তাই করলাম। করব কোথা থেকে? অবশ্যই ডান পাশ থেকে। এবার কাজ হচ্ছে আমাদের, আমরা ভাগ করি কিভাবে। সাধারণত আমরা ভাগ করি দুই পাশে দাগ দিয়ে, এভাবে না। যদি আমি এটাকে ভাগ করতাম, ধরো 2, 3, 0, 4, একে যদি আমি ভাগ করতাম 4 দ্বারা, তাহলে আমরা এইভাবে লিখতাম ভাগটা। কিন্তু এই ভাগ প্রক্রিয়া বর্গমূল করার ক্ষেত্রে আমরা দুই পাশে আগে দাগ দিব না। প্রথমবার আমরা শুধুমাত্র ডান পাশে দাগ দিব। ডান পাশে দাগ দেওয়ার পর আমাকে দেখতে হবে, তাহলে প্রথম কি কাজ, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে অঙ্কগুলা জোড়ায় জোড়া নির্ধারণ করা অঙ্কের। তারপরের কাজ হচ্ছে আমি ডান পাশে দাগ দিব ভাগের মতো করে। ডান পাশে দাগ দেওয়ার পরে আমাকে দেখতে হবে প্রথম জোড়াটা কত আছে। প্রথম জোড়া থাকতে পারে, ফ্রি অঙ্কও থাকতে পারে, একটা অঙ্কও থাকতে পারে, জোড়া ছাড়াও থাকতে পারে। সেই অঙ্কটার বর্গমূল প্রথমে নির্ণয় করতে হবে। বাম পাশ থেকে জোড়া বাঁধার সময় বেঁধেছিলাম ডান পাশ থেকে, করার সময় করব বাম পাশ থেকে। তাহলে আমার এখানে দুই জোড়া অঙ্ক আছে, দেখো, একটা হচ্ছে 2, 3, আর একটা হচ্ছে 0, 4। তাহলে আমার প্রথমে কত আছে? 2, 3। আমি এই 2, 3 এর আগের পূর্ণবর্গ সংখ্যাটা কত সেটা নির্ণয় করব। বা এই 2, 3 এর আগের যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে তার বর্গমূল কত আমি নির্ণয় করব। আমি যদি চিন্তা করি 2, তাহলে 2 এর বর্গমূল কত? 4। যদি 3 চিন্তা করি, 3 এর বর্গমূল 3, 3 এ 9। যদি 4 চিন্তা করি, তাহলে 4, 4 এ 16। 5 মিলে 25। কিন্তু আমার আছে কত? 23। আমি যদি 5 নিই এর বর্গমূল, তাহলে হয়ে যাচ্ছে কত? 25। তাহলে আমি কি 25 নিয়ে 5 নিতে পারবো? নিতে পারবো না। তাহলে আমি কত নিব? 4 নিব, কারণ 25 এর আগের পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 16, আর তার বর্গমূল কত? 16 বর্গমূল হচ্ছে 4। তাহলে আমি এখানে বসাবো হচ্ছে 4। তাহলে 4 কে 4 দ্বারা আবার গুণ করি, 4, 4 কত? 16। এর নিচে 16 বসাবো। এবার ভাগের মতো আমি এটা বিয়োগ করব। এইখানে নিচে 6, উপরে 3, তার উপরে 13, 10 যোগ করতে হবে। 13 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 7। এখন এইবার আমি অঙ্ক ভাগে যেমন আমরা কেটে নামাই, এবারও আমরা অঙ্ক কেটে নামাবো। এই আমরা ভাগের সময় একটা একটা অঙ্ক করে কেটে নামাই, কিন্তু এইখানে আমাকে জোড়ায় জোড়ায় নামাতে হবে। তাহলে এরপরে জোড়া কত? 0, 4। এবার তোমাকে মনে রাখতে হবে, এবার আমি ভাগের মতো করে কি করব? বাম পাশে দাগ দিব, ডান পাশে আর দাগ দিব না। বাম পাশে দাগ দিব ভাগের মতো করে। দাগ দিয়ে আমার এইখানে যে সংখ্যাটা আসছে, কত আসছে অঙ্কটা? 4। এই 4 এর দ্বিগুণ আমি বাম পাশে আনবো। 4 কে 2 দ্বারা গুণ করে কত হয়? 4 দুগুণে তাহলে 8। আমি 8 কে বাম পাশে আনবো। দেখো এবার আমার কত আছে? এই জায়গায় কতকে ভাগ করতে হবে? 7, 0, 4 কে। এই 8 এর পরে কত বসালে সেটাকে গুণ করলে 704 হবে। দেখো আমি আগের দিন বলছিলাম তোমাদের, কোন পূর্ণবর্গ সংখ্যা শেষে 4 থাকলে, 4 থাকে, কখন 4 আসে শেষে 4? কোন বর্গমূলে কোন সংখ্যা থাকলে শেষে 4 আসতে পারে? 8 থাকলে আসতে পারে, 2 থাকলে আসতে পারে, তাই না? তাহলে আমার এখানে কত আছে? 4 আছে। আমি দেখো এখানে 4 আসতে গেলে আমাকে বর্গমূলের কত থাকতে হবে? অথবা 2 অথবা 8 থাকতে হবে। আমি যদি এখানে 2 নিই, আমি এখানে 2 নিলাম, এইখানে আমি যা নিব এখানে তাই বসাতে হবে। তা আমি এখানে যদি 2 নিই, তাহলে আমার কত হবে? এখানে 2 বসাতে হবে। তাহলে হবে কত? 82। 82 গুণ, তাকে কত দ্বারা গুণ করবো? যা বসাবো তাই দিয়ে গুণ করবো। তাহলে কত হয়? 164। আমার আছে কত? 704। অনেক বেশি আছে। তাহলে আমার এখানে 2 নিলে হচ্ছে না। তাহলে এখানে এটা 2 বসালে হচ্ছে না।
আর কি বসালে আবার এখানে 4 আসতে পারে, আমরা 8 বসালে আসতে পারে। তাহলে দেখি 8 এরপরে তুমি 8 বসাই, 8 এর পরে আমি 8 বসাবো, তাহলে এখানেও কি বসাবো 8 বসাবো। তাহলে কি করব 8 দ্বারা গুণ করব, গুণ করি 8 8 64 4 হাতে 6, 8 8 64 আর 6 70, মিলে গেছে না? মিলে গেছে তো? তাহলে আমরা এখানে কত বসাবো, এখানে বসাবো 8, এখানে কত বসাবো, এইখানে আমি যা বসাবো এখানেও তাই বসাবো। কখনো কখনো দেখবে কেটে নামানোর উপরে ভাগ করা যাচ্ছে না, তখন আমরা কি করি সর্বপ্রথম ভাগ করলে শূন্য বসাই। তা ভাগ করলে শূন্য বসালে সেই শূন্যটা আমরা বাম পাশেও বসাবো। এখন আমি এখানে কত বসালাম 8, তাহলে এটা ভাগ করলেও বসাবো। তাহলে গুণ করি, গুণ করে কত হয় আমরা পেয়ে গেছি, কত হয় 7 0 4, ভাগ করে বিয়োগ করলে কিছু থাকে, শূন্য থাকে, তাই না? তাহলে আমি কত পেলাম, ভাগ করে এটা বর্গমূল নির্ণয় করে কত পেলাম 48। তাহলে আমি লিখতে পারি অর্থাৎ 23 2 3 0 4 অর্থাৎ 2304 এর বর্গমূল সমান সমান হচ্ছে √2304 সমান কত পাইছি, বর্গমূল কত আসছে 48। তাহলে 2304 এর বর্গমূল হচ্ছে 48। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া বর্গমূল করার নিয়ম। আমি আরেকবার বলি কি করব, প্রথমত যে সংখ্যাটার বর্গমূল আমাকে নির্ণয় করতে হবে সেই সংখ্যাটার ডান পাশ থেকে জোড়া বাঁধবো, অঙ্কে জোড়ায় জোড়ায় অঙ্ক নিব। তারপরে আমি দেখব প্রথম সংখ্যাটা কত আছে, বা প্রথম অঙ্কও থাকতে পারে সংখ্যাও থাকতে পারে, সেইটার বর্গমূল নির্ণয় করব। সেই সংখ্যাটা বর্গমূল নির্ণয় করার পরে আমি ডান পাশে যা পাবো বর্গমূল, পরবর্তী অঙ্ক করার সময় বাম পাশে তার দ্বিগুণ আনবো। এই জন্য দেখে এখানে 4 ছিল, আমরা কত নিয়েছি এখানে 2 দ্বারা গুণ করে 4 দুগুণে 8। তারপরে কেটে নামানোর পরে যে অঙ্কটা আসবে সেই অঙ্কটার ভিতরে কতবার নিলে ভাগ করা যায় তোমাকে সেটা নির্ণয় করতে হবে। যেমন আমরা এখানে যদি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায় তাহলে কত, এখানে 4 বর্গ সংখ্যায় কোন কোন সংখ্যা থাকলে এখানে 4 আসতে পারে। যেমন আমরা জানি 2 আর 8 থাকলে আসতে পারে। প্রথমে আমরা 2 বসিয়ে দেখলাম মেলে না, তারপরে 8 বসালাম, দেখলাম কি হলো আমার যা আছে সেই অঙ্কটা মিলে গেছে। তাহলে আমি পেয়ে গেলাম এই 2304 এর বর্গমূল হচ্ছে 48। এরকম আরেকটা অঙ্ক যদি আমরা করি, তাহলে 3 9 6 9, এটা বর্গমূল কি করতে হবে। তাহলে আমরা কি করব, আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাকে ডান পাশ থেকে কি করতে হবে জোড়ায় জোড়ায় সংখ্যা নিতে হবে। নিলাম 6 9 3 9। এবার কি কাজ, ডান পাশে আমি দাগ দিব, দাগ দিয়ে আমার প্রথম জোড়া দেখতে হবে। আমি জোড়া বাঁধার সময় ডান পাশ থেকে বাঁধছিলাম, করার সময় বাম পাশ থেকে করবো, বারবার যেটা বলতেছি। এখানে কত আছে 39, 39 এর আগের পূর্ণবর্গ সংখ্যাটা কত, ধরো কত হতে পারে 36 25 এরকম না। তাহলে আমরা 25 এর পরে আরো একটা পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা কত 36। তাহলে 36 এর বর্গমূল কত 6। তাহলে আমি এখানে কত নিব 6 6 36, নিচে কত থাকবে বিয়োগ করলে 3। এবার আমি কি করব, বাম পাশে দাগ দিব, তাই না? বাম পাশে দাগ দিয়ে কি করতে হবে, আমার এই যে অঙ্কটা পেলাম এই অঙ্কটাকে দ্বিগুণ আনতে হবে, অঙ্কটাকে 2 দ্বারা গুণ করে আসতে হবে। তাহলে 6 দুগুণে কত হবে 12, আমরা এখানে 12 বসালাম। তো একটা কথা বলি, এখানে বসানোর সময় এমন ভাবে বসাবে অঙ্ক যা যেন ডান পাশে আরো অঙ্ক বসানোর জায়গা থাকে, কারণ এখানে তো একটা মিনিমাম একটা অঙ্ক, কোনো কোনো ক্ষেত্রে 2 3টেও বসানো লাগতে পারে। তোমরা সেইভাবে হিসাব করে বসাবে, অন্তত এখানে একটা বা 2টা অঙ্ক বসানোর মতো জায়গা ফাঁকা রেখে তারপর বসাবে। তুমি যদি তা না রাখো তাহলে একটার গায়ে আরেকটা লিখতে হবে, তখন ভালো দেখাবে না, কাটাকাটি করতে হবে। এবার আমি কি করব, এখানে কেটে নামাবো, কত কেটে নামাবো, এই অঙ্কটা কেটে নামাবো, কত জোড়ায় নামাবো অঙ্কটা, কিন্তু ওই অঙ্ক জোড়া আমি কেটে নামাবো। কত নামালাম 3 6 9। তাহলে দেখো এখানে 9 আছে, আমি জানি কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে 9 থাকে, কখন 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 9 আসতে পারে, 3 দ্বারা গুণ করলে 9 আসতে পারে। তাহলে আমরা এখানে 3 বসায় গুণ করে দেখি, 12 পরে আমি কি বসাবো 3 বসাবো। তাহলে 3 এখানে কিন্তু যা বসাবো তাই দ্বারা গুণ করবো, 3 বসালে 3 দ্বারা গুণ করবো, কত হয় 3 3 এ 9, 3 দুগুণে 6, 3 1 3। তাহলে মিলে গেছে, তাই না? 369 আছে না এখানে, আমার গুণ করে কত আসছে 369। তাহলে আমি এখানে কত বসাবো 3 বসাবো, এখানে কত বসাবো 3, গুণ করি 3 3 এ 9, 3 দুগুণে 6, 3 1 3, বিয়োগ করলে কত 0। তাহলে আমি লিখতে পারি অতএব 3 9
69 এর বর্গমূল সমান কত √3/969 সমান কত আসছে এই বর্গমূল করে 63। তাহলে এই 3969 এর বর্গমূল হচ্ছে 63। আমরা এখন পারবো না ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে? পারবো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো স্বাভাবিক একটি সংখ্যা 3969, এটা আমরা সহজেই করতে পারবো, কিন্তু এখানে যদি এরকম স্বাভাবিক সংখ্যা না হয়ে দশমিক ভগ্নাংশ দিয়ে দিই, দশমিক কিন্তু যোগে কোনো ভগ্নাংশ দিই, তাহলে কি হবে? যেমন ধরো এটা যদি করতে হয় তোমাকে, যদি এরকম হয় 50.6944 এটা করতে হয়, তাহলে আমরা কি করব? একইভাবে করব আমরা, জাস্ট শুধুমাত্র যখন আমি দশমিক বিন্দুর পরের অঙ্ক নিব তখন ভাগফলে একটা দশমিক বসিয়ে দিব, আর সব একই নিয়মে করব। তাহলে কি করবো? আগের মতো ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় অঙ্ক নিব। কয় জোড়া হলো? 3 জোড়া। এবার আমি কি করব? ডান পাশে দাগ দিব। প্রথমে আমার কত আছে? প্রথম জোড়াটা কত? 50। তাহলে 50 এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত বলো? আমরা 36 পর্যন্ত জানি, 36। এবার যদি আমি 6 এর পরে 7 নিই তাহলে কত হবে? 7 7 49। তাহলে এখানে কত হবে? 7। যদি 8 নিই তাহলে 64 হয়ে যাবে। তাহলে এখানে কত নিব? 7 7 7 49। এবার বিয়োগ করি, থাকে কত? 1। এবার কি করতে হবে? আমাকে বাম পাশে আসতে হবে। বাম পাশে এসে কি বলছিলাম? যে এই সংখ্যাটা যা, এই অঙ্কটা যা তার দ্বিগুণ আনবো। তাহলে কত? 7 দুগুণে 14। এবার কি করবো? আমি কেটে নামাবো। কেটে নামাতে গেলে দেখো, এবার আমি যেটা বলছিলাম যে সাধারণ আগেরটার মতোই, শুধুমাত্র যখন আমি দশমিক বিন্দু ক্রস করে যাব তখন আমার ভাগফলে দশমিক বিন্দু দিতে হবে। আমি এখানে 50 এর বর্গমূল করা হয়ে গেল। আমি এবার পরের অঙ্ক আনতে গেলে আমাকে কি করতে হচ্ছে? দশমিক বিন্দু পরের অঙ্ক আনতে হচ্ছে। যখনই দশমিক বিন্দু পরের অঙ্ক আনতে যাবো তখন ভাগফলে একটি দশমিক দিব। দশমিক দিয়ে এবার আমি এটা আনতে পারবো। কত আছে? এরপরে জোড়া কত? 6 9। এবার দেখো এইখানে আমি কত বসাতে পারি? 169 আছে মাত্র। আমার এখানে কত আছে? 1 4 আছে না? আমি এরপরে যদি একটা সংখ্যা বসাই তাহলেই 140 এর পরে বেশি কিছু হয়ে যাবে। আমি যদি 1 বসাই তাহলে 141 হয়ে যাবে। আমি যদি 2 বসাই তাহলে 142 হবে। তা আমি 1 বসালে 141 হবে। তাহলে সেই 1 বসালে আমি 1 দ্বারা গুণ করব, কত হবে? 141। কিন্তু আমি যদি 2 বসাই তখন কত হবে? 142। তখন তাকে গুণ করতে হবে কত দ্বারা? 2 দ্বারা। তখন কত হয়ে যাবে? 2 দুগুণে 4 4 দুগুণে 8 2 কে 2। তার মানে আমার বেশি হয়ে যাচ্ছে না 2 বসালে? আমি কি 2 বসাতে পারবো? তখন 2 বসাতে পারবো না। আমি কত বসাবো? আমি তখন এটা বসাতে পারবো না। কত বসাবো? 1 বসাবো। তাহলে আমি এখানে বসাই 1। এখানে কত বসাবো? 1। তাহলে কত হচ্ছে? 1 দ্বারা গুণ করলে 1 4 1। এবার বিয়োগ করি, কত হবে? আগে স্বাভাবিক নিয়মে 8 7 থেকে 4 গেলে 2। কত থাকছে? 28। এবার আমি কি করব? পরের অঙ্কটা কেটে নেব নাকি? তার আগে আমরা কি করব? ওই পাশে যা আছে তার দ্বিগুণ আনবো। এইটা আনার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি কি দশমিক বিন্দু বাড়িতে গুণ করব, দশমিক বিন্দু সহ গুণ করবো না বাদে গুণ করবো? দশমিক বিন্দু সহ গুণ করলে তোমার কত হবে? 7.1 গুণ 2 কত হবে? 2 7 দুগুণে 14, তাই না? এরকম হবে। কিন্তু না, আমি দশমিক বিন্দু বাদে যে সংখ্যা আসবে সেটা গুণ করব। আমি দশমিক বিন্দু বাদে কত আসতেছে? এখানে 71। আমি 71 কে গুণ করব 2 দ্বারা। তাহলে 2 কে 2 7 দুগুণে 14। তাহলে এই পাশে কত আসতেছে? এই পুরোটার গুণ করব আমি। পুরোটার গুণ করলে কত আসতেছে? 1 4 2। এটা গুণ করলাম। 2 1 কে 2 7 দুগুণে 14। এইবার আমি পরের জোড়া কেটে নামাবো। কত হবে? 4 4। এবার দেখো কতবার যাবে? এখানে কত বসাতে হবে? কত বসালে হবে বলো তো? আমি যদি আগের নিয়মে আমি যদি করি 1 যদি বসাই, 142 আছে, এরপর যদি 1 বসাই তাহলে কত হবে? ধরো আমি এখানে 1 বসাবো, তাহলে কত হবে? 1421। এটা তাহলে 1 দ্বারা গুণ করব। গুণ করলে কত হবে? 1421। কিন্তু আমার তো অনেক বেশি আছে। এখানে কত আছে? এখানে 2844। তাহলে আমি 2 বসাই দেখি হয় নাকি। 1 4 2 2 গুণ 2। তাহলে কত হয়? 2 দুগুণে 4 2 দুগুণে 4 4 দুগুণে 8 2 1 কে 2। তাহলে দেখো আমার যা ছিল তাই আসছে না? 2844। তাহলে আমি এখানেও কত বসাবো? 2 বসাবো। এখানেও 2 বসাবো। তাহলে কত হয়? গুণ করলে 2844। এখন ভাগ করি, বিয়োগ করি, কত হয়ে গেছে? 0। তাহলে আমার কি মিলে গেছে না অঙ্ক? তাহলে আমি লিখতে পারি অতএব 50.1
6 9 4 4 এর বর্গমূল সমান সমান √50.6944 সমান সমান কত হবে? কত পেয়েছি আমি? 7.12। এটা হলো স্বাভাবিক সংখ্যা এবং দশমিক ভগ্নাংশের বর্গমূল আমরা ভাগ প্রক্রিয়া করতে পারবো। একই জিনিস, একই নিয়ম, শুধুমাত্র দশমিকের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে দশমিক বিন্দু যখন আমি ক্রস করব তখন অবশ্যই ভাগফলে আমাকে দশমিক বিন্দুটা দিতে হবে। এখন যদি এমন হয় যে দশমিক, এটা যেমন মিলে গেছে, এখানে মিলে গেছে না, কিন্তু কোনো কোনো অঙ্ক আছে যেটা তোমার মিলবে না। তোমাকে হয়তো বলে দিতে পারে যে তুমি 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। যখন তোমাকে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলবে তখন এটা মিলে গেছে, অনেকটা হতে পারে যে এরপরে আরো করতে হবে, তখন হয়তো এরপরে আরো অঙ্ক আসবে, এরকম হতে পারে 7.1 2 3 5 এরকম হতে পারে। তারপরে হয়তো দেখা যাবে মিলবে না। সেই অঙ্কগুলা করার ক্ষেত্রে তোমাকে একই নিয়মে করব। আমার মাথায় রাখতে হবে যে আমাকে যদি 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলে আমি 3 অঙ্ক পর্যন্ত, দশমিকের পরে 2 দশমিক স্থান পর্যন্ত মানে 2 অঙ্ক পর্যন্ত করতে হয়, আমরা 3 অঙ্ক পর্যন্ত করব। কারণ কখনো কখনো আমার কাছে আসন্ন মান চেয়ে বসতে পারে যে আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এবং আসন্ন মান নির্ণয় করো, বা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমি সব সময় যে দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলবে, যদি 2 দশমিক স্থান পর্যন্ত বলে আমি 3টা অঙ্ক পর্যন্ত করব। আর যদি আসন্ন মান নির্ণয় করতে বলে তখন এই 3 নাম্বার অঙ্কটা আমি দেখব। 3 নাম্বার অঙ্কটা দেখবো যেন 3 নাম্বার অঙ্কটা 5 বা 5 এর বেশি আছে কিনা। আমি আবারও বলি, যদি তোমাকে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলে তুমি দশমিকের পরে 3 অঙ্ক পর্যন্ত বর্গমূল নির্ণয় করবে। করার পরে যদি তোমাকে বলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, তাহলে তুমি তৃতীয় অঙ্কটা দেখবে দশমিকের পরে। তৃতীয় অঙ্কটা যদি 5 বা 5 এর বেশি হয় তাহলে তুমি দ্বিতীয় অঙ্কটার সাথে 1 যোগ করে দিবে, আর যদি না হয় তাহলে যোগ করার কোনো দরকার নেই। এইখানে কত আছে? ধরো এটাই যদি হয়, আমি যদি এইটাই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে চাই, তাহলে আমার কত হবে? 7.12 হবে। কেননা এই 3 নম্বর অঙ্কটা কি 5 বা 5 এর বেশি না, 3 আছে, তাহলে আর যোগ করতে হবে না। যদি এখানে 3 না থাকে তাহলে এখানে 6 থাকতো, এখানে যদি 6 থাকতো তাহলে আমি কি লিখতাম? তখন এই 2 এর সাথে 1 যোগ করে দিতাম, তখন এটা হয়ে যেত কত? 3। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কাছে চাইতে পারে যে তুমি 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো বা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। আমরা একই নিয়মে করব, একই নিয়মে করে শুধুমাত্র 2 দশমিক স্থান পর্যন্ত বললে আমি 3 অঙ্ক পর্যন্ত করব। যদি 3 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে আমি 4 অঙ্ক পর্যন্ত করব। যদি আসন্ন মান নির্ণয় করতে বলে তাহলে আমার যত অঙ্ক পর্যন্ত করতে বলবে ওই অঙ্কর পরের অঙ্কটা দেখব। 3 দশমিক বললে 4 নাম্বার অঙ্কটা দেখব। যদি এখানে 3 দশমিক এইটাই যদি ধরো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলে, আসন্ন মান নির্ণয় করতে বলে, আমি তখন কি লিখবো? 7.12 এই 6 এর সাথে যেহেতু এখানে 5 আছে তখন 6 এর সাথে 1 যোগ হয়ে যাবে, তখন 7.127 হবে। বর্গমূল আমরা একই ভাবে করব, শুধু ডিফারেন্সটা এই জায়গায় আমার যে দশমিক স্থান পর্যন্ত বলবে আমি তারপরে একটা অঙ্ক বেশি করব। তাহলে পারবে না তোমরা? এখন সমস্যা আছে, যদি এরকম হয় তোমাকে বললো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, তো তোমাকে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বললো, আর তোমাকে অঙ্কটা দিয়েছে 7.12, এই অঙ্কটা দেওয়া আছে। তোমাকে বললো 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো বা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তোমার তো দশমিকের পরে অঙ্ক আছে 1 জোড়া, তুমি বাকি অঙ্কগুলো কোথায় পাবে? তোমার মনে একটা প্রশ্ন জাগবে না যে আমি তাহলে বাকি অঙ্কগুলো কোথায় পাবো? আমার তো 3টা অঙ্ক লাগবে। 3টা অঙ্ক মানে 3টা অঙ্ক মানে হচ্ছে অবশ্যই তোমাকে দশমিকের পরে 3 জোড়া অঙ্ক থাকতে হবে। কিন্তু এখানে কি দশমিকের পরে 3 জোড়া অঙ্ক আছে? নাই। তাহলে আমরা জোড়া বেঁধে দেখি কয় জোড়া আছে? 1 জোড়া। তাহলে আমরা বাকি 2 জোড়া কোথায় পাবো? আমি আবারও বলি, যদি তোমাকে 3 দশমিক স্থান পর্যন্ত বলে, 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে তোমাকে কয় জোড়া নিতে হবে? কয়টা অঙ্ক করতে হবে দশমিকের পরে? 4টা অঙ্ক পর্যন্ত করতে হবে। তার মানে তোমার 4 জোড়া অঙ্ক থাকতে হবে দশমিকের পরে, তাই তো? যদি এইখানে 3 দশমিক না বলে 2 দশমিক বলে তাহলে আমাকে 3 জোড়া অঙ্ক থাকতে হবে, 3 দশমিক পর্যন্ত করতে হবে। তা 3 জোড়া অঙ্ক তো নাই আমার এখানে, আমার আছে কয় জোড়া? 1 জোড়া। তাহলে বাকি 2 জোড়া আমি কোথায় পাবো? আমি জানি দশমিকের পরে অঙ্কের পরে যদি শূন্য বসানো হয় বা দশমিকের পরে যদি শুধু শূন্য বসানো হয় তাহলে ওই অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি কি করতে পারি? বাকি আমার কয় জোড়া লাগবে? ধরো আমি 2 দশমিক স্থান পর্যন্ত করতে চাচ্ছি, তাহলে আমার বাকি কয় জোড়া অঙ্ক লাগবে? আরো 2 জোড়া। আছে কয় জোড়া? 1 জোড়া। ওই 2 জোড়া আমি শূন্য দ্বারা পূরণ করব।
2 জোড়া শূন্য দিব। তাহলে আমার এখন 3 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেছে, 3 জোড়া অঙ্ক আছে। এখন আমি 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে পারবো। এবার তুমি আগের মতো স্বাভাবিক আগে যে ভাগ প্রক্রিয়া আমরা যেভাবে বর্গমূল করেছি তুমি ওইভাবে বর্গমূল করবে। পারবে না করতে? আচ্ছা, আমরা পারবো। এটা 2 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সবই আমরা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। এবার কোন একটি অঙ্ক দিয়ে তোমাকে বললো এটা বর্গমূল কিনা, পূর্ণবর্গ সংখ্যা কিনা নির্ণয় করতে হবে। তোমাকে পূর্ণবর্গ সংখ্যা কিনা তোমাকে নির্ণয় করতে হবে। ধরো একটা অঙ্ক দিছে তোমাকে 384, সবগুলাই কি বর্গমূল হবে? আমরা বলছিলাম যে একক স্থানে 4 থাকলে বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, কারণ 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হয়, 8 কে 8 দ্বারা গুণ করলে 4 আসতে পারে একক স্থানের অঙ্কে। আমরা একটা কথা বলছিলাম যে একক স্থানে যদি 4 থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, হবে তা কিন্তু বলি নাই, হতে পারে। এখন আমাকে বললো যে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা যাচাই করো, অথবা এমনটা বললো যে এই সংখ্যাকে কত দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা কত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, বলতে পারে। যদি এটা না হয়, এই সংখ্যাটি যদি পূর্ণবর্গ হয় তাহলে ভালো, যদি না হয় তাহলে তোমাকে বলতে পারে যে এই সংখ্যাটা যেহেতু পূর্ণবর্গ না, তা আমি বের করলাম এটা পূর্ণবর্গ না, তাহলে এটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। একসাথে আমরা তিনটাই শিখব। কিভাবে? প্রথমে আমরা এটাকে গত ক্লাসে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। আমরা আজকে সেটা মৌলিক উৎপাদক বের করে দিই। এটাকে কত দ্বারা ভাগ করা যাবে? 2 দ্বারা, কারণ একক স্থানে কত আছে? 4 আছে। তাহলে 2 দ্বারা ভাগ করলে 2 1 কে 2 থাকবে কত? 1। তারপর নাও কত? 8, 18, 9 দুগুণে 18 থাকে কত? 4। 4 কে 2 দ্বারা ভাগ করলে 2। আবারও কি 2 দ্বারা ভাগ করা যাবে? যেহেতু একক স্থানে 2 আছে, ভাগ করি 2 দ্বারা, কত হয়? 2 দ্বারা 1 কে ভাগ করা যায় না, তাহলে কত নিব? 19। তাহলে 9 দুগুণে 18 থাকে 1, 12, 6 দুগুণে 12, 2, 4 দুগুণে 8, 1 16, 8 দুগুণে 16। 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2 আর 4 24। আবার 2 দ্বারা ভাগ করা যায় 12, 2 দ্বারা ভাগ করা যায় 6, 2 দ্বারা ভাগ করলে 3, তাই না? তাহলে 2 দ্বারা ভাগ করলে 1, এখানে কত? 96, 48, 24, 12, 6 দিন। তাহলে আমি এটা লিখতে পারি অতএব 384 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2, কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5 6 7 গুণ 3। এবার আমরা বর্গমূল নির্ণয় করার সময় কি করছিলাম? এটাকে জোড়া বাঁধছিলাম, তাই না? এরকম ব্র্যাকেট দিয়ে জোড়া বাঁধতে পারি, বা নিচে দাগ দিয়ে করতে পারি, এরকম দাগ দিতে পারি বা ব্র্যাকেট দিতে পারি। জোড়া বাঁধছি না? জোড়া বাঁধলাম। এখন এই 1 জোড়া হলো 2 এর, 1 জোড়া হলো, 1 জোড়া হলো। এখন বাকি এই যে 2 আর 3, আমি কি এটা জোড়া বাঁধতে পারতেছি? জোড়া যদি বাঁধতে না পারি তখন বুঝতে হবে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ আমার বর্গমূল নির্ণয় করতে গেলে তো আমি প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব। আমরা কোন মৌলিক উৎপাদকের সাথে বর্গমূলের সময় দেখেছি যে প্রত্যেক জোড়া থেকে আমরা একটি করে নিব, কিন্তু আমরা তো এখানে সবগুলো জোড়া বাঁধতে পারতেছি না। 2 আর 3 জোড়া বাঁধা যাচ্ছে না, যেহেতু 2 আর 3 নেই, আর একটা একটা করে আছে। তাহলে বুঝতে হবে যে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আবারও বলি, যেহেতু আমি সবগুলা সংখ্যার জোড়া মৌলিক সবগুলা উৎপাদকের জোড়া বাঁধতে পারছি না, তার মানে আমার কি একটা 2 একটা 3 থেকে যাচ্ছে, তার মানে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন যদি বলা হয় এই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে যে কয়টা জোড়া বিহীন আছে, কত কত জোড়া বিহীন আছে? 2 আর 3। এই যে সংখ্যাগুলো জোড়া বিহীন থাকবে সেই সংখ্যাগুলোর গুণফল দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে জোড়া বিহীন কে কে আছে? 2 আর 3। এদের গুণফল কত? 2 গুণ 3 সমান কত? 6। যদি আমি এটাকে 6 দ্বারা গুণ করি তাহলে এই সংখ্যাটি, তার মানে 384 গুণ 6, তো 24 এর 4 থেকে 2, 6 48 50 0 থেকে 5, 318 5 23। দেখো সেই সংখ্যাটা চলে আসছে 2304। গত ক্লাসে আমরা যেটা বর্গমূল নির্ণয় করছিলাম মৌলিক উৎপাদকের সাহায্যে, আজকে যেটা বর্গমূল নির্ণয় করেছি আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে, সেই সংখ্যাটা চলে আসছে না? এইটা একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 384 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে? কারণ আমি এখানে দেখলাম 2 আর 3 জোড়া বিহীন আছে, তাহলে ওই 2 আর 3 এর গুণফল দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা পূর্ণবর্গ
সংখ্যা নহে। ঠিক আছে, গেল গুণ করে কত দ্বারা। যদি বলে কত দ্বারা ভাগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই সংখ্যাটাই যদি বলে কত দ্বারা ভাগ করলে, তাহলেও আমরা যেগুলা জোড়াবিহীন আছে তার গুণফল দ্বারা ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখি হয় কিনা। 384 ভাগ তখন কত হবে 6, 6 দ্বারা ভাগ করলে কত হয় 6 36, হয় কত 2 24, 4 24। তাহলে দেখো এইখানে 6 দ্বারা ভাগ করলে কত আসতেছে 64, এর বর্গমূল কত √64 সমান কত 8 হচ্ছে না। তাহলে এই সংখ্যাটা কি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা ছিল না। তাহলে আমি কি বের করতে পারলাম, একটা থেকে কয়টা অঙ্ক বের করতে পারবো, 3টা বের করতে পারবো, 3টা অঙ্ক করতে পারবো। এক হচ্ছে 384 পূর্ণবর্গ সংখ্যা কিনা আমি নির্ণয় করতে পারবো। যদি জোড়াবিহীন থাকে কোনো সংখ্যা তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা না। কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, জোড়াবিহীন সংখ্যাগুলোর গুণফল দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আর কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, জোড়াবিহীন সংখ্যাগুলোর গুণফল দ্বারা ভাগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা তোমাদের বইয়ে দেখবে এই যে মৌলিক উৎপাদকের সাহায্যে 1.1 এর 1 নম্বরে আছে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, 2 নম্বরে আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করো, 3 নম্বর অঙ্কে আছে তোমাদের দেখবা যে কত দ্বারা গুণ করলে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে, এভাবে বের করতে পারবে। তারপরে 4 নম্বর অঙ্কে আছে দেখবে তোমাদের কত দ্বারা ভাগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে তোমরা এই একই নিয়মে করতে পারবে। তা তোমরা বাড়িতে এই কাজগুলো করবে, বাড়ির কাজ বাড়িতে এই অঙ্কগুলা করবে 1 2 3 4। বাড়ির কাজ আমি 1.1 এর 1 থেকে 4 এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে দেখবে তোমরা দশমিকের বর্গমূল আছে 1.2 এ, এগুলাও তোমরা প্র্যাকটিস করবে। 1.2 এ দেখবে আছে 1.2 এর তোমরা 11 নাম্বার করতে পারবে, 12 নাম্বার করতে পারবে। 1.2 এরও 11 12 এগুলা প্র্যাকটিস করবে। যদি কোনোটা সমস্যা থাকে আমরা পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আবার আলোচনা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।